গুড মর্নিং। আজকে 14ই মে 2026, এখন সকাল 6:25। আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্টে। আর আজকে আমাদের গন্তব্য উত্তরবঙ্গ। কিভাবে যাচ্ছি সেটা কিন্তু খুব অভিনব এবং খুব কম খরচায় ফ্লাইটে করে আমরা উত্তরবঙ্গ যাচ্ছি। এই পথের সন্ধান দেব এবং আরও দারুণ একটা সাফারির সন্ধান দেব আসামে। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:05 বোধহয়। হ্যাঁ, 4:53। 4:53। আমি তখন সময়টা ভুল বলেছি, আমি 6:30 বাজছে বলেছি। আসলে 6:20 হচ্ছে আমাদের ফ্লাইট। আর ফ্লাইট হচ্ছে অ্যালিয়ান্স এয়ারের। হ্যাঁ। আর আমরা যাচ্ছি আসামের ধুবড়ির কাছেই রূপসী এয়ারপোর্টে অ্যালিয়ান্স এয়ারের ফ্লাইটে। কলকাতা থেকে এই ফ্লাইট সপ্তাহে বোধহয় 3 দিন ছাড়ে এবং 6:20 ছাড়ে। 1 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট। রূপসীতে আমাদের পৌঁছে দেবে ওই 7:40। হ্যাঁ, ওরকম সময়। এবং এই ফ্লাইটের ভাড়া হচ্ছে মাত্র 1800 টাকা। কুচবিহার থেকে রূপসীর ডিস্ট্যান্স হচ্ছে জাস্ট 75 কিলোমিটার। আলিপুরদুয়ার থেকে 85 কিলোমিটার। মানে রূপসী থেকে কুচবিহার আসতে সময় লাগে 2.25 ঘন্টা, এখানে বাগডোগরা থেকে কুচবিহার যেতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। হ্যাঁ, অনেক বেশি সময় লাগে না। এবং এই যে তথ্যটা, এটা কিন্তু অনেকেই জানেন না যে মাত্র 1800 টাকায় এই গরমের ছুটির সময় মে মাসের মিডিলে আমরা চলে যেতে পারছি উত্তরবঙ্গে। যারা চিলাপাতা, জলদাপাড়া, আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গায় প্ল্যান করবেন, তারা কিন্তু এই অ্যালিয়ান্স এয়ারের ফ্লাইটটা দেখতে পারেন। হ্যাঁ, সত্যি অনেক ভালো ব্যাপারটা। মানে ট্রেনে যা খরচা হয়, বন্দে ভারত যদি খরচার কথা ছাড়, ট্রেনের টিকিট নেই। আর ফ্লাইটে প্রচুর ভাড়া। হ্যাঁ, প্রচুর ভাড়া, কিন্তু সেক্ষেত্রে 1800 টাকা মাত্র, এটা দারুণ। চলুন যাওয়া যাক, পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সঙ্গে। তবে ছোট ফ্লাইট ATR 72। আরও একটা কথা বলছি, কি রূপসী থেকে গুয়াহাটির ভাড়া কত জানিস অ্যালায়েন্সে? কত? 700 টাকা। হ্যাঁ? মানে এখান থেকে ভায়া রূপসী গুয়াহাটি চলে যেতে পারেন অ্যালায়েন্স এয়ারলাইন্সে বুক করে। 1800 প্লাস 700 মানে 2500 টাকা। 2500 টাকা এককালে পাওয়া যেত, এখন তো এটা ভাবাই যাচ্ছে না। এখন তো 5000 টাকার নিচে পাওয়াই যায় না বলতে গেলে। ঠিক। এই সিকিউরিটি ক্লিয়ারেন্সটা না বড় ফ্যাচাং। যাই হোক, হয়ে গেছে, লাগেজ ড্রপ করে দিয়েছি, ভেতরে চলে এসেছি। এখন ঘড়িতে 5:25। 5:18। 5:18? হ্যাঁ, আমার ঘড়ি ফার্স্ট আছে 7 মিনিট। সেটাই। আমার কাছে কার্ড রয়েছে, লাউঞ্জে ঢুকে পড়ি। আধ ঘন্টা সময় আছে, ভালো ব্রেকফাস্ট হয়ে যাবে। আমরা লাউঞ্জে আর গেলাম না, কারণ সময় নেই। এখন বাজে 5:30। 6:20 ফ্লাইট আমাদের। সাবওয়ে থেকে স্যান্ডউইচ নিয়ে নিলাম 2টো, বেশ বড় সড়ো, এতেই হয়ে যাবে। দুজনের 810 টাকা পড়লো 2টো স্যান্ডউইচ, চিকেন রোস্টেড স্যান্ডউইচ। এই যে সাবওয়ে স্যান্ডউইচ খারাপ না, কিন্তু হালকা একটু তিতকুটে লাগছে। শশা তুই যেটা বললি, শশার জন্য। ঘড়িতে এখন 6:05। কোনো হেলদোল নেই। 108-এর সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। সস্তার 3 অবস্থা না হলেই হয়। হ্যাঁ। তারপর দেখা গেল যে 1 ঘন্টা লেট। এতক্ষণে বোর্ডিং চালু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তবে 6:20 ছাড়ছে না, এটুকু শিওর। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। 6টা বাজতে চললো, এখনও যদি বোর্ডিং না হয়, তার মানে ছাড়তে 6:40 হয়ে যাবে। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে 9I0721। এখন বোর্ডে ডিলে দেখাচ্ছে, জানি না কখন ছাড়বে। 6:09 বাজে, অনেকটাই দেরি হবে। এখন যেটা জানা গেল সেটা হচ্ছে যে 7:10-এ ফ্লাইটের স্ট্যাটাসের রিপোর্ট আসবে। তারপর ওরা বলতে পারবে যে কখন ফ্লাইট ছাড়বে। অদ্ভুত ব্যাপার হয়েছে দেখুন। আমাদের বললো 7:10-এ আসুন, তখন রিপোর্ট পাবো, তখন বলতে পারবো। আর এখন বাজে 6:32, বোর্ডিং চালু হয়ে গেছে। আমরা দূরে বসেছিলাম, হঠাৎ করে আমার মনে হলো একবার খোঁজ নিয়ে দেখি তো উঁকি মেরে, দেখি বোর্ডিং হচ্ছে। ঘড়িতে এখন 6:55, বোর্ডিং চালু হলো। আমাদের সিট হচ্ছে 4 নম্বর রোতে। প্লেনটা ছোট, কিন্তু বসার জায়গায় লেগ স্পেস আর সিটের কমফোর্ট অনেকটাই বেশি। হ্যাঁ, খারাপ না। মানে ইন্ডিগো মাঝে মাঝে, ইন্ডিগো আর যেটা আমরা এয়ার এশিয়ায় সাম্প্রতিককালে ফিলিপাইন্স গেলাম আর কি,
ফিলিপাইন্স গেলাম, হ্যাঁ। তার তুলনায় অনেক ভালো, তার অনেক তুলনায় বেটার। শিডিউল হচ্ছে, আমি তখন মনে হয় বললাম 1 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট, তো ফ্লাইট টাইমটা তাই হবে, কিন্তু এখানে লেখা আছে সব মিলিয়ে সময় হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। এই ফ্লাইটটা চলে হচ্ছে সপ্তাহে 3 দিন, বুধবার, বৃহস্পতিবার আর রবিবার। তবে একটু দেখে নেবেন, এদের শিডিউলটা একটু কনফিউজিং। কখনো সকাল 6:20 ছাড়ছে, কখনো 11:30 ছাড়ছে, 11:35 ছাড়ছে। এক এক দিন এক এক রকমের টাইম, ফিক্সড নয়। ঘড়িতে ঠিক 7:20 আমরা এগোচ্ছি রানওয়ের দিকে। কলকাতা কবে ফিরবো জানি না, আমাদের একটা মোটামুটি 10 দিনের প্ল্যান আছে। তবে এবার বাবলুদার সঙ্গেও দেখা হবে, আর বাবলুদার পাল্লায় পড়লে টাইমের কিছু ঠিক নেই, তারিখেরও কিছু ঠিক নেই। হ্যাঁ, এটাই একটা মুশকিল। হ্যাঁ, বাবলুদার তবে 24 তারিখের মধ্যে ফিরতে হবে। হ্যাঁ, তা তো আজকে ফিরতে হচ্ছে হবে। 14 তারিখ। হ্যাঁ, দেখা যাক। আজকে আমরা রূপসীতে নেমে ওখানে কচুগাঁও, জাস্ট একটু উত্তরে, ওখানে একটা জঙ্গল সাফারি হয়, সেটা করব, কচুগাঁও সাফারি। দুরন্ত দেখা গেল হাওড়া ব্রিজ, সেকেন্ড হুগলি সেতু, বোটানিক্যাল গার্ডেন আর হাওড়া স্টেশন, দুর্দান্ত দেখা গেল। আমরা সম্ভবত এখন উঠছি বাংলাদেশের ওপর দিয়ে, উত্তর পূর্বে যাচ্ছি আমরা, বাংলাদেশকে ক্রস করেই যাব। অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা গেল। জানি না ক্যামেরায় কীরকম এসছে, খালি চোখে অদ্ভুত সুন্দর দেখতে পেলাম। অ্যানাউন্স করলো আর মিনিট 10-এর মধ্যেই ল্যান্ড করবে। ঘড়িতে এখন 8:35, ফ্লাইট ছেড়েছিল 7:27। সকালে এখানে বৃষ্টি হয়েছে মনে হয়, সেই জন্যই সকালবেলা ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। ঘড়িতে এখন 8:47, মানে ঠিক 1 ঘন্টা 20 মিনিট ফ্লাই করে আমরা দমদম থেকে চলে এলাম অসমের রূপসী এয়ারপোর্টে। এই রূপসী এয়ারপোর্ট হচ্ছে কোকরাঝাড় ডিস্ট্রিক্টে, ধুবড়ির থেকে ঠিক 17 কিলোমিটার উত্তরে। তো কিউট একটা এয়ারপোর্ট। হ্যাঁ, দারুণ সুন্দর। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, আর আবহাওয়া অসাধারণ। পাইলট বললেন যে এখানে এখন টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমার তো মনে হচ্ছে কম তার থেকে। 26-27। হ্যাঁ, 26-27 হবে। হ্যাঁ, দারুণ সুন্দর। লাগেজ আসতেও বেশি সময় লাগলো না। ঘড়িতে এখন 9:19, আমরা রওনা দিলাম রূপসী এয়ারপোর্ট থেকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কচুগাঁওতে সাফারি করা, ওখানে গিয়ে ওখানকার সাফারির গাড়ি নিতে হবে, সমস্ত কিছু বিশদে জানাবো। কিন্তু সবচেয়ে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানকার ওয়েদার। অসাধারণ সুন্দর আবহাওয়া, গরম একটুকুনেই, আর চারিদিকে সবুজে সবুজে ছয়লাপ। আর আলাপ করাবো আরও একজনের সঙ্গে, যাকে আপনারা আগে দেখেছেন, আমাদের মিঠুনদা। নমস্কার। হ্যাঁ, তবে মিঠুনদাকে এখন নাচ দেখাবেন নাকি পরে? মিঠুনদা না না, একেতে মিঠুনদা, সেই বলে মিঠুন না নাচুন না। হ্যাঁ, ওই তো সেটাই আমি তো বলছি। নাচতে পারি না। হ্যাঁ, না কিন্তু দেখো, এটা হচ্ছে ডবল ব্যাপার। একে তুমি মিঠুন, আর গাড়িটার নাম হচ্ছে জিমি। কাজেই যদি বলা যায় জিমি 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 আজা আজা আজা, বলা যেতেই পারে। যেতেই পারে, একদম সোনায় সোহাগা। হ্যাঁ, শোনা সোহাগা। আমরা জলদাপাড়ায় যখন গিয়েছিলাম, রাইনো কটেজে ছিলাম, সেটা মিঠুনদার। তখন সেই ভিডিওতে আপনাদের সঙ্গে আলাপ করিয়েছিলাম এই মানুষটির। মিঠুনদা রায়ডাকে একটা নতুন প্রপার্টি নিয়েছে, আমাকে প্রায় বছর খানেক ধরে আমন্ত্রণ জানিয়ে রেখেছে যে শিবাজি, পৃথ্বীজিৎ, তোমরা এসো একবার, এটা একটা অসাধারণ সুন্দর প্রপার্টি। তো এই সময় হলো, বললাম ঠিক আছে আসবো এই সময়, তো সেই জন্যই আসা। আর আজকে আমরা এই কচুগাঁওয়ে সাফারি করে তারপর চলে যাব রায়ডা, তখন আপনাদের মিঠুনদার রায়ডাকের প্রপার্টিটা দেখাবো। আমার কোনো ধারণা ছিল না যে এত সুন্দরভাবে 1800 টাকায় 1 ঘন্টা 20 মিনিটের একটা ফ্লাইট ধরে চলে আসা যায় এখানে রূপসীতে। এটা মনে হয় আমার মতো আপনাদেরও অনেকের কারো ধারণা ছিল না। তো এটা একটা দুর্দান্ত ওয়ে। যারা নর্থ বেঙ্গলে আসার জন্য টিকিট খুঁজে মরেন, মাথা চাপড়ান, ফ্লাইটের ভাড়া দেখে খুব হতাশ হন, তারা এই রূপসী এয়ারপোর্টের কথা ভাবতে পারেন, বিশেষ করে যারা আলিপুরদুয়ার, কুচবিহার এইসব অঞ্চলে আসবেন তাদের জন্য।
অসাধারণ সুন্দর রাস্তাঘাট, অসাধারণ সুন্দর প্রকৃতি, মানে চমৎকার বললেও কম বলা হবে। ধারণাই ছিল না। এত সুন্দর লাগছে, বাতাসে আবার হালকা ঠান্ডা। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে শ্রীরামপুর। এখানে এখন দাঁড়ালাম খাওয়ার জন্য, একটা ছোট্ট হোটেল। আমি তো ভাত ডাল খেয়ে নেবো, ভাত ডাল সবজি যা পাওয়া যায়। পৃথ্বীজিৎ ভাবছে কি খাবে। ছোট্ট একটা রাস্তার ধারে হোটেল। চলো দেখো, তুই কি খাবি? আমি ভাবছি যে এখানে লোকাল মাছ নেই, সেই রুই মাছগুলোই আছে। হ্যাঁ, তো আমি বলছি ডাল ভাত আর অমলেট। আর অমলেট, তাই বলেছে। ব্যাস। তুই সিঙ্গারা মারছিস? হ্যাঁ, ভাত এখনো আসেনি, তার আগে সিঙ্গাড়া দেখলাম, একটু খাই, বুঝলি না? দেখি, ওই সিঙ্গারার মতোই খেতে, হ্যাঁ, অন্যরকম কিছু না আর কি। সিঙ্গাড়ার মতোই খেতে। আমারটা ভাত অল্প দেন, নাহলে পুরো খাওয়া যাবে। গন্ধরাজ লেবু, একটা সবজি আছে, এটা আলু ভাজা, পেঁয়াজ, মুড়ি ঘন্ট। আরে সাবাস, ডাবল দাও। এই হচ্ছে খাওয়া বস। একেই বলে খাওয়া। অমৃত অমৃত। দেখি ঝাল আছে কিনা। আছে হালকা, তেমন একটা কিছু না। ভাতের ওপরে এই চাটনিটা ছিল, এটা হচ্ছে শুটকি মাছের চাটনি। মারাত্মক ঝাল। আমি বলছি মারাত্মক ঝাল, সুতরাং বুঝে দেখুন যে কতটা ঝাল হতে পারে। তবে টেস্টি, নো ডাউট। আমরা আছি ন্যাশনাল হাইওয়ে নাম্বার 27-এ। গোসাইগাঁও ছাড়িয়ে এলাম, এবার বাদিকে এই রাস্তাটা নেব। এটা দিয়ে আমরা যাব হচ্ছে রাইমনা ন্যাশনাল পার্কে। রাইমনা ন্যাশনাল পার্কে দুটো জায়গায় সাফারি হয়, তার মধ্যে একটা হচ্ছে কচুগাঁও। এটা এই ন্যাশনাল হাইওয়ে 27-এর পাশেই। এই যে আমরা বাঁক নিলাম বাদিকে, এখান থেকে জাস্ট কিলোমিটার খানেক হবে। আমরা এই মুহূর্তে রয়েছি রাইমনা ন্যাশনাল পার্কের রেঞ্জ অফিসের ভেতরে। এই যে রাইমনা ন্যাশনাল পার্কের ভেতরে আজকে আমরা সাফারি করব, এটা প্রায় 5 ঘন্টার সাফারি। এখানে আরও বড় সাফারি হয়। এখানে এখন জিপ বুকিং চলছে, টিকিট কাটা চলছে। আমি সমস্ত তথ্য দিয়ে দেব। আপনারা চাইলে যেভাবে আমরা ট্যুরটা করছি এক্স্যাক্টলি সেভাবে করতে পারেন। মানে রূপসী এয়ারপোর্টে নেমে রাইমনা সাফারি করে রায়ডাকে মিঠুনদার ওখানে নাইট স্টে করলেন, অথবা যারা আলিপুরদুয়ারে আসবেন তারাও আলিপুরদুয়ার থেকে বা কোচবিহার থেকে কিন্তু এই সাফারিটা করতে পারেন। আর যদি মিঠুনদার ওখানে রাতে থাকেন, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেও এই সাফারিটা করে আবার বিকেলে ফেরত যেতে পারেন। এই যে রেঞ্জ অফিসটা যেখানে আমরা রয়েছি, এটা হচ্ছে সেন্ট্রাল রেঞ্জ, কচুগাঁও রেঞ্জ। আর এর পশ্চিম দিকে আরেকটা রেঞ্জ রয়েছে 25 কিলোমিটার পশ্চিমে, সেটা হচ্ছে রাইমনা রেঞ্জ, ওয়েস্টার্ন রেঞ্জ। এই দুটো জায়গা থেকে ট্যুরিস্টরা এন্ট্রি নিতে পারে সাফারির জন্য। আচ্ছা, টিকিটের চার্জগুলো বলে দিই। টিকিট হচ্ছে 100 টাকা পার হেড, আমরা 4 জন আছি, 400 টাকা। আর জিপসির জন্য বা গাড়ির জন্য এন্ট্রি ফি হচ্ছে 400 টাকা, মানে পুরো জিপসির জন্যই 400 টাকা। আর 300 টাকা হচ্ছে গাইড, আর 100 টাকা সোশ্যাল ওয়েলফেয়ার। মানে আমাদের 4 জনের জন্য এখানে সরকারের ঘরে দিতে হবে হচ্ছে 1200 টাকা সব মিলিয়ে। আর এরপর হচ্ছে জিপসির ভাড়া। জিপসির ভাড়া যদি হাফ ডে সাফারি করেন তাহলে 3000 টাকা, আর ফুল ডে সাফারি করলে 5500 টাকা। হাফ ডে সাফারি মোটামুটিভাবে ওই 4 ঘন্টার মতো, আর ফুল ডে সাফারি 6 ঘন্টা প্লাস। 422 স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এই রাইমনা ন্যাশনাল পার্কে প্রচুর দেখা যায় গোল্ডেন ল্যাঙ্গুর, সেই সঙ্গে হরিণ তো আছেই, স্পটেড ডিয়ার, এশিয়ান এলিফ্যান্ট প্রচুর পরিমাণে দেখা যায়, বার্কিং ডিয়ার দেখা যায়, সম্বর পাবেন, রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে, ক্লাউডেড লেপার্ড আর জঙ্গল ক্যাট, লেপার্ড ক্যাট, এদেরও দর্শন মেলে এখানে রাইমনাতে। আসলে অতীতে কি ছিল, মানস থেকে শুরু করে বক্সা অবধি একটাই জঙ্গল ছিল, একটাই অরণ্য ছিল, একটাই জঙ্গল। পরবর্তীতে সভ্যতার বিস্তৃতির সাথে সাথে মাঝে মাঝে গ্যাপগুলো হয়ে এই আলাদা আলাদা জঙ্গলগুলো তৈরি হয়েছে। মানে এখন মানস আলাদা, এটা আলাদা রাইমনা, এরপর আবার বক্সা, জয়ন্তী, ওই রেঞ্জটা যেটা আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু আসলে অতীতে এগুলো সব একটাই জঙ্গলের অংশ। এই হচ্ছে আমাদের সাফারি গাড়ি। দারুণ ব্যাপার, নেপালে করেছিলাম মনে আছে পৃথ্বীজিৎ? এইরকমই গাড়িগুলো ছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়, সাফারিগুলো ওই কভার্ড থাকে বলে অসুবিধে হয়,
এখানে ভালো ছবি তোলা যাবে, কিন্তু গরমও হবে বড্ড। এই হচ্ছে গেট, এখান দিয়ে আমরা ঢুকে যাব রাইমোনা ন্যাশনাল পার্কের ভেতরে। আমরা সাফারি করব সেন্ট্রাল রেঞ্জে। আরও একটা কথা, এই জঙ্গলটা কিন্তু কন্টিনিউ হয়েছে ভুটানেও। ভুটানের পিপসু পার্ক, সেটাও এই জঙ্গলে লাগোয়া, মানে এটা কন্টিনিউয়াস, এবং সেখানেও আমরা খানিকটা ঢুকবো। মোটামুটি 3.5-4 কিলোমিটার হবে ওই রেঞ্জ অফিস থেকে এই গেট। আমরা এখন বাফার এরিয়ায় রয়েছি, এবার ঢুকে যাব কোর এরিয়ায়। মোট যেটা বললাম 422 স্কোয়ার কিলোমিটারের জঙ্গল এটা কোর এরিয়ায়, আর বাফার এরিয়া নিয়ে মোটামুটিভাবে 700 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এই রাইমোনা ন্যাশনাল পার্ক। আমাদের জলদাপাড়া বোধহয় 212 স্কোয়ার কিলোমিটার কোর এরিয়া, মানে জলদাপাড়ার জঙ্গল কিন্তু এই রাইমোনার থেকে অনেক ছোট, অর্ধেকেরও কম। গেটের ওপরে কার কার ছবি আছে দেখ, বাদিকে দাঁতালো হাতি আর ডান দিকে লেঙ্গুর গোল্ডেন, এ দুটোই এখানে সবচেয়ে বেশি দেখা যায়। এখন ঘড়িতে 12:40 আমরা ঢুকলাম রাইমোনা ন্যাশনাল পার্কের কোর জঙ্গলে। সবুজে সবুজ চারিদিক, আর বৃষ্টি হয়েছে তো তার জন্য আরও সবুজ লাগছে। আরেকটা তথ্য দিই যে এই রাইমোনা ন্যাশনাল পার্ক সারা বছর খোলা থাকে, 12 মাসে যে কোনো সময় আপনারা সাফারি করতে পারেন। তবে বর্ষার সময় কী হয়, মাঝে যে ঝোড়া থাকে, নদী থাকে, সেগুলো তো জলে ভরে যায়, এই জন্য মেন রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন, কিন্তু এদিক ওদিক যাওয়া যাবে না তখন বর্ষার সময়। কিন্তু অন্যান্য জায়গায় মানুষ বা কাজিরাঙা যেমনি বর্ষার সময় বন্ধ থাকে, বা আমাদের ওখানে পার্কগুলো বর্ষার সময় বন্ধ থাকে, ব্রিডিং সিজন বলেও বন্ধ থাকে, এখানে কিন্তু সেরকমটা নয়। বলছি সবুজ প্রকৃতি, সেই সঙ্গে না গরম না ঠান্ডা, একটা দুর্দান্ত অনুভূতি। হ্যাঁ, আর জঙ্গল দারুণ, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। তবে 16 কলা পূর্ণ হবে জীবজন্তু কিছু দেখতে পেলে আর কি। দেখা যাক সেটা। উত্তরবঙ্গের জঙ্গল আজ অবধি আমাদেরকে নিরাশই করেছে, সেইভাবে আমরা কিছু দেখতে পাইনি উত্তরবঙ্গের জঙ্গলে। এটা তো ঠিক উত্তরবঙ্গের, হ্যাঁ, ওইটাই হচ্ছে একটু আসার কথা যে এটা আসাম। যদিও এটা কিন্তু আমাদের ডুয়ার্সেরই কন্টিনিউয়েশন। হ্যাঁ, মানে এটা আসামের ডুয়ার্স, এটা ইস্টার্ন ডুয়ার্স, এবং এখানে আপনারা জানেন যে এরপরেই ভুটান, জাস্ট ভুটান, একদম ভুটানের বর্ডারের কাছেই আমরা রয়েছি। এবং এই ভুটানের ট্যাক্স কালেকশনের ডোর, সে থেকেই হচ্ছে নাম ডুয়ার্স। এখনো অবধি একটা মাছরাঙা পাখি, একটা ইন্ডিয়ান রোলার, আর একটা ধনেশ দেখতে পেলাম। ধনেশটা বিরাট বড় ছিল সাইজে, কিন্তু অনেক দূরে বসেছিল, ক্যামেরায় আসেনি। এখানে একটা ছোট্ট জলাশয়, ডোবা মতো। আমাদের সঙ্গে বন্দুক সহ একজন গার্ড দেওয়া হয়েছে, উনি সামনের সিটে বসে আছেন। এখনো পর্যন্ত জীবজন্তু আমরা কিছুই দেখতে পাইনি আর কি, 3টে পাখি ছাড়া। হ্যাঁ, 3টে পাখি ছাড়া। কিন্তু জঙ্গলের এই যে ফিলটা, এটা কিন্তু এখানে দারুণ। এই সামনের পথটা অসাধারণ লাগছে আর কি। দেখুন, এই রাস্তা চলে গিয়েছে, সামনের জঙ্গল আরও ঘন হয়েছে, মনে হচ্ছে ওখানে রাস্তাটা শেষ হয়ে গেছে। ভাই, এরকম জঙ্গলে একটা রাত কাটাতে হবে, বুঝলি তো? হ্যাঁ, বহুদিনের শখ রে, সেটাই হয়ে ওঠেনি। সুন্দরবনে কাটিয়েছি, সেটা একটু অন্যরকম অভিজ্ঞতা ছিল। সেটা জঙ্গলের বাইরে, হ্যাঁ, বাইরে, জঙ্গলের ভেতরে ভিতরে হ্যাঁ, ওয়াচ টাওয়ারে। আরও একটা ডোবা, কিন্তু ডোবার পারে কিন্তু জীবজন্তুর পায়ের ছাপ নেই কিছু। জলগুলো কাদা কাদা, সেই জন্য এটা বোধহয় পানীয় জল হিসেবে ওদের পছন্দ না, সেই কারণেই নেই। কেন্ট কোম্পানিকে বল একটা আরও লাগিয়ে দিতে এখানে, ডোবাতে আরও। হ্যাঁ, বলিস নি, আমরা তো পিউরিফাইড ওয়াটার খাচ্ছি, জীবজন্তুরা কি অন্যায় করলো। ঠিক, আরও দাও প্রাণ আর কি। হ্যাঁ, জঙ্গলটা সত্যিই অসাধারণ, জঙ্গলটা সুন্দর হবে না। এই যে রাইডটা, সেটাও খুব সুন্দর। এবার সেই ঝিঝির আওয়াজ। হ্যাঁ, আস্তে আস্তে আমার জঙ্গল ঘন হচ্ছে আরও। এটা কি গাছ রে?
সেটাই বুঝতে পারছি না। কাঁড়াল গাছ নাকি? তার চালতা। চালতা গাছ। হাতি দেখা গেছে, হাতি ওইখানটায় ছিল, জঙ্গলে ঢুকে গেল। ঘড়িতে এখন 2:10। যে জায়গাটায় আছি আমরা সেটা আগে দেখুন। আমরা অনেকটা চলে এসেছি জঙ্গলের মধ্যে। সাফারিটা কিন্তু অনেক বড়, প্রায় ধরুন ঘন্টা দেড়েক হলো বোধহয় আমরা চলছি। দুটো হাতি দেখেছি অনেক দূর থেকে, ছবি তুলতে পারিনি। এখানে কি মার্কিং করা আছে দেখুন, ইন্ডিয়া 136/3। এটা হচ্ছে বর্ডার চেকপোস্টের মার্কিং। ও পাশে ওই যে পাহাড়গুলো আছে সব ভুটানে। এইদিকে বক্সা, আমাদের পশ্চিমবঙ্গের যে বক্সা রেঞ্জ সেটা এইদিকে। আর এই যে নদীটা দেখছেন এটাই হচ্ছে পেপসু নদী। ওপারে পেপসু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভুটানের। আর এই দিকে অসমের আরেকটা ন্যাশনাল পার্ক হয়েছে, শিকনা ঝেলাও। এই শিকনা ঝেলাও নতুন এ পাশটায়। শিকনা ঝেলাও গত বছরই ডিক্লেয়ার হয়েছে। এইখানকার ল্যান্ডস্কেপটা কিন্তু অপূর্ব। আমরা আরেকটু এগিয়ে এসে দাঁড়ালাম। তবে একটা জিনিস এই জিপ সম্পর্কে আমার হঠাৎ করে রিয়েলাইজেশন হলো, সেটা হচ্ছে এই যে সিঁড়িটা আছে, বয়স্কদের হয়তো এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে ওই সিটে বসতে একটু হলেও অসুবিধে হতে পারে। তবে দুদিকে ধরার জায়গা রয়েছে, মানে এখানে ধরে আর এখানে ধরে উঠতে পারবেন। তবে কিছুটা হলেও অসুবিধে হবে, অন্যের সাহায্য নিতে হবে যদি পা বা কোমরে কোনো রকম সমস্যা থাকে তবে। এদিক দিয়ে আমরা এবার রিভার বেডের দিকে যেতে পারি। এখানে একটা কুয়া আছে। আমাদের মাস্টার সাহেব বলছেন যে এটা ব্রিটিশরা বানিয়েছিল 1901 সালে এবং এখনও এটা ব্যবহার করা হচ্ছে। পাইপ লাগানো আছে। সকালবেলা এলে এই রিভার বেডে নাকি প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়, সকালবেলা সন্ধেবেলা। আমরা এসেছি ভর দুপুরে, যেটা এই জঙ্গল দেখার জন্য একেবারেই আদর্শ সময় নয় আর কি। পেপসু নদীর একটা ধারা বয়ে যাচ্ছে এখান দিয়ে। মূল ধারাটা ওপাশে। অদ্ভুত সুন্দর প্রকৃতি এখানে, চমৎকার রং দেখুন। এখানে শরৎকালে এলেও অসাধারণ লাগবে। বর্ষার পরে যখন আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে, নীল আকাশ হবে, পেঁজা তুলোর মতো মেঘ থাকবে আকাশে, এখানে কাশফুল দেখা যাবে আনাচে কানাচে, তখন এই জায়গাটা আরও সবুজ, আরও সুন্দর। শরৎ হেমন্তকালে এই জায়গায় আসবেন। চলো। সামনেই হাতি আছে ওনারা বলছেন। গোল্ডেন লাঙ্গুর, আমি পুরো উপরটা তাকায় দেখতেছি, কিচ্ছু পেলাম না। প্রচুর পাইলাম গোল্ডেন প্রচুর পাইছি, কিন্তু এখন যে চেস করলো হাতি, হ্যাঁ ভিডিও করলাম তো। হ্যাঁ, দেখি আমাদের ভাগ্যে জোটে কিনা। চলিয়ে চলিয়ে মশাজি চলিয়ে। এই যে জলাশয়, এখানেই হাতি ছিল, কিন্তু আমরা যখন এলাম তখন এখানে আর কিচ্ছু নেই। ব্যাড লাক। ভাগ্য খারাপ, আর কিছু দেখতে পাওয়া গেল না। একটা ইন্ডিয়ান গাউট দেখলাম, বেশ বড় সড়ো সাইজের, একটা পুকুরের পাড়ে। আমরা ক্যামেরা তাক করার আগেই সে চম্পট দিল। ছবি কিছু তুলতে পারলাম না। 3 জায়গায় হাতি স্পট করলাম ওই দূর থেকে, ছবি তোলার আগেই তারা চলে গেল জঙ্গলের ভেতরে। আর 3টে পাখি, কিন্তু আগেই বললাম ব্যাড লাক, কিছু করার নেই। ঘড়িতে এখন 3:45। আমরা এই অ্যান্টি পোচিং ক্যাম্পে এসে দাঁড়ালাম। এর উল্টো দিকে ওপাশে একটা এসএসবি ক্যাম্প আছে। এখানে ওয়াশরুম রয়েছে, বসার জায়গা রয়েছে। যে 5:05 আমরা ফিরে এলাম যে রেঞ্জ অফিস থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেই সেন্ট্রাল রেঞ্জ অফিসে। আজকে এরপর আমরা এখান থেকে চলে যাব রায়ডাক নেস্টে, মানে আমাদের মিঠুনদার প্রপার্টিতে। সেখানে আজকে রাত কাটাবো। এই আমরা এখন ঢুকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে। এই যে এটা হচ্ছে নাকা পয়েন্ট,
ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। এখান থেকে এই যে আমরা বর্ডার ক্রস করলাম, এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 208 কিলোমিটার, নিউ আলিপুরদুয়ার 38 কিলোমিটার। সবচেয়ে এই যে এটা কচুগাঁও থেকে আমরা এখন 6:30 বাজে এসে পৌঁছালাম রায়ডাক নেস্টে। দেখুন আমার পেছনে, এই হচ্ছে রায়ডাক নেস্ট। প্রথম দর্শনেই অসাধারণ লাগলো, চমৎকার অ্যাম্বিয়েন্স। এইখানে চা বাগান আর এদিকে জঙ্গল। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি অক্ষরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।